আমি ডাক্তার রাজাশিস চক্রবর্তী। আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। পাশাপাশি আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট হিসাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারেও প্র্যাকটিস করি। আজ 20শে নভেম্বর। অন্যান্য বছরের মতো সারা বিশ্বে আজও বিশ্ব ফুসফুস দিবস আমাদের ওয়ার্ল্ড সিওপিডি ডে পালন করা হচ্ছে। এই ওয়ার্ল্ড সিওপিডি ডে পালনের বিভিন্ন তাৎপর্য আছে। সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে সিওপিডি কী। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ ফুসফুসের একটা দীর্ঘস্থায়ী রোগ। মূলত ধূমপানের জন্যই এই রোগটা হয়ে থাকে। এছাড়াও আমাদের দেশের গ্রামে চুলায় রান্না করে যারা, তাদেরও একটা ব্যাপক অংশ এই রোগে আক্রান্ত। এই রোগ হচ্ছে এমন একটা রোগ, আমরা যদি হিসাব করি এই পৃথিবীতে যত রোগ মানুষ মারা যায় তার ভিতরে সিওপিডি হচ্ছে তৃতীয় কারণ। এই পৃথিবীতে প্রতি বছর 60 লক্ষের উপরে মানুষ আক্রান্ত হয় এবং 30 লক্ষ মতো মারা যায়। আমাদের দেশেও এই রোগের প্রকোপ অনেক বেশি, কারণ আমাদের এই দেশের মানুষ ব্যাপকভাবে ধূমপান করে, বায়ু দূষণের মুখোমুখি হয়, গ্রামাঞ্চলে চুলায় রান্না করে। এই সিওপিডি ডে পালন প্রতিপাদ্য বিষয় হচ্ছে নো ইয়োর লাং ফাংশন, অর্থাৎ আপনার ফুসফুসের কার্যকারিতা জানুন, সুস্থ থাকুন। এইটা কেন বলা হচ্ছে? কারণ আমাদের এই সিওপিডির যখন উপসর্গ দেখা যায় তখন দেখা যায় যে ফুসফুসের কার্যকারিতা অনেকটা নষ্ট হয়ে গেছে। এই জন্য যদি কেউ ফুসফুসের কার্যকারিতা আগেই জানতে পারে, সে প্রাথমিকভাবে হয়তো এইটার প্রতিরোধ অথবা প্রতিষেধক ইউজ করতে পারে। তাই এবারের এই যে নো ইয়োর লাং ফাংশন, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে স্পাইরোমেট্রি। এটা সব ডায়াগনস্টিক সেন্টার, সব হাসপাতালেই হচ্ছে। এটা একটা সিম্পল টেস্ট। এর মাধ্যমে শুধুমাত্র যে আমরা সিওপিডি ডায়াগনোসিসই করতে পারবো তা না, আমরা রোগের তীব্রতা ধরতে পারবো, প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস করতে পারবো এবং রোগের মনিটরিং করতে পারবো। এই জন্যই এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নো ইয়োর লাং ফাংশন। আমি আপনাদেরকে উপদেশ দিব, আপনারা সুস্থ থাকার জন্য প্রাথমিকভাবে যখনই পারবেন তখনই একটা স্পাইরোমেট্রি করে আপনার ফুসফুস সম্পর্কে জানবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আঞ্জিরুন নাহার আসমা, কর্মরত আছি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে। আজকে আমি কথা বলবো ব্রণ, ত্বকের একটি সাধারণ সমস্যা নিয়ে। এই ব্রণের রোগী কিন্তু আমরা প্রতিনিয়তই চিকিৎসা করে থাকি এবং পেয়ে থাকি। রোগীদের প্রথমেই যে জিজ্ঞাসাটি থাকে সেটি হচ্ছে ব্রণ কেন হচ্ছে, বা কেন এই ব্রণ আমাদের হয়ে থাকে, কী কারণগুলোর কারণে এই ব্রণ আমাদের ত্বকে বেশি হয়ে থাকে। ব্রণের কারণ যদি আমি উল্লেখ করি, প্রথমেই হচ্ছে যে ব্রণ সাধারণত বেশি দেখা যায় বয়ঃসন্ধিকালীন সময়। এই বয়ঃসন্ধিকালীন সময়ে হরমোনের যে পরিবর্তনটি শরীরে হয় তার প্রভাবে আমাদের যে তৈল গ্রন্থিগুলো রয়েছে ত্বকে, লোমের গোড়ায়, সেগুলোর উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং ত্বক তৈলাক্ত হয়ে যায়। আর তখনই দেখা যায় যে এই লোমকূপের গোড়ায় তেল এবং আরও অন্যান্য ক্যারাটিন নামক এক ধরনের পদার্থ জমা হয়ে মুখ বন্ধ হয়ে গিয়ে এই কমিডন সৃষ্টি হয় এবং সেখানে এক ধরনের জীবাণুর আক্রমণে ইনফ্লামেশন হয় এবং সেখান থেকেই ব্রণের উৎপত্তি। এখন ব্রণ হবার পিছনে অনেক সময় জেনেটিক ফ্যাক্টর বা বংশগত একটি ফ্যাক্টর কাজ করে। মানে কারো পরিবারে যদি বেশি ব্রণের সমস্যা থেকে থাকে তাহলে তাদেরও ব্রণ বেশি দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রসাধনী, যেগুলোতে স্টেরয়েড রয়েছে, সেই ধরনের প্রসাধনীর ব্যবহারেও ব্রণ অনেক সময় ত্বকে হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে অনেকে ত্বক ঠিক মতো পরিষ্কার করছেন না, প্রতিনিয়ত পরিষ্কার করছে না, ধুলোবালি জমে থাকছে, কিংবা যে প্রসাধনীগুলি ব্যবহার করছেন সেগুলো জমে থাকছে। এই জমে থাকা থেকেও কিন্তু ব্রণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু অসুখ বিসুখের সাথে ব্রণের সম্পর্ক রয়েছে। তার মধ্যে এমন একটি অসুখ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাতে দেখা যায় যে বিশেষ করে মেয়েদেরই এই রোগটি হয়ে থাকে। তাদের অনিয়মিত মাসিকের সমস্যাজনিত একটি রোগ,
যে সমস্যাটির সাথে ব্রণের একটি যোগাযোগ রয়েছে। এছাড়া কিছু ওষুধ যেমন স্টেরয়েড বা সাইক্লোস্পোরিন বা টিবির ওষুধ, এই ধরনের কিছু ওষুধের প্রভাবেও ব্রণ হতে দেখা যায়। এখন ব্রণের চিকিৎসার ক্ষেত্রে আসি। চিকিৎসা আমরা কি করে থাকি? চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা করার জন্য ব্রণকে আমরা 3 ভাগে ভাগ করি। ব্রণটি কি মৃদু নাকি মাঝারি নাকি তীব্র আকারের, সেটির উপর নির্ভর করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। যদি একেবারেই অল্প ব্রণ থাকে তাহলে সেক্ষেত্রে লাগানোর কিছু ওষুধ, রেটিনয়েড জাতীয় ওষুধ কিংবা ফেস ওয়াশ ব্যবহারেই ব্রণ সেরে যায়। যদি মাঝারি ধরনের ব্রণ হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় বা পুজ থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক খেতে দিয়ে থাকি, লাগাতে দিয়ে থাকি, রেটিনয়েডস ব্যবহার করতে দিয়ে থাকি এবং সেই সাথে একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ দিয়ে থাকি। ব্রণ যদি তীব্র হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আরও বেশি পাওয়ারফুল ওষুধ রয়েছে সিস্টেমিক রেটিনয়েডসে চলে যাই। তো ব্রণ যদি সময় মতো চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ব্রণ পরবর্তী যে জটিলতাগুলো রয়েছে, যেমন কালো দাগ কিংবা গর্ত, এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। অনেকের ক্ষেত্রে একটি প্রচলিত ধারণা রয়েছে যে বয়সকালে ব্রণ তো হবে কিন্তু সেরে যাবে, এটি আবার সেরে যাবে। এখন কথা হচ্ছে, ব্রণ অনেক সময় হয়তো সেরে যায়ও, কিন্তু রয়ে যায় দাগ এবং গর্ত, সেগুলোর চিকিৎসা কিন্তু রয়েছে, কিন্তু এতটা সহজও নয়, কিছুটা দীর্ঘমেয়াদী এবং সেই সাথে ব্যয়বহুল। তাই আমার পরামর্শ থাকবে যে ব্রণ হওয়ার সাথে সাথে যদি আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন তাহলে এই ব্রণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম.এ. আলম, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার, রিউমাটোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভবন 1-এর 505 নম্বর রুমে বসি। প্রতিদিনই আমি এখানে চেম্বার করি। কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং অ্যাক্রেডিটেড ডায়াবেটোলজিস্ট, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বারডেম, ঢাকা। আমি যে টপিক্সের উপর কথা বলতে চাচ্ছি, টপিক্সটা হচ্ছে যে ডায়াবেটিস একেবারে ভালো হয়ে যাওয়া কি ভালো? অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন যে স্যার, ডায়াবেটিস কি একবারে ভালো হয় অথবা ভালো হয়ে যাওয়া কি ভালো? এই কোশ্চেনের অ্যান্সার যদি আমি দেই তাহলে আমি বলতে চাই যে না। কারণ হচ্ছে ডায়াবেটিস আসলে কখনোই একেবারে ভালো হয়ে যাওয়ার রোগ না। যদি আমি একটা ছোট্ট একটা গল্প বলি 1 মিনিটে, সেটা হচ্ছে আমার কাছে একটা পেশেন্ট এসেছিলো প্রায় 5-6 বছর আগে। তখন রুগী অলরেডি অনেক হাই ডোজে ইনসুলিন পায়, তারপরে তার ডায়াবেটিস কন্ট্রোলে নাই এবং রুগীর হচ্ছে নেফ্রোপ্যাথি, অর্থাৎ কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, চোখ পায়ে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। হঠাৎ করে 5 বছর পরে যখন উনি আমার কাছে আসছেন তখন রুগীর লোক আমাকে বলছেন যে স্যার, আমার রুগী তো ভালো হয়ে গেছে, একটা ব্যাপার, রুগীর তো আর ইনসুলিন লাগে না, রুগীর ইনসুলিন দিলেই রুগীর হচ্ছে হাইপো হয়ে যায়, রুগী খারাপ হয়ে যায়। তো ওনাদের ভাষ্য মতো যে ওনাদের ডায়াবেটিস এখন ভালো হয়ে গেছে, ওনাদের আর ইনসুলিন লাগবে না, এখন অন্য যে সমস্যা সেটা চিকিৎসা করতে হবে। কিন্তু আমি তখন রোগীকে এক্সামিনেশন করে দেখলাম যে রোগী অ্যানিমিক এবং রোগীর একদম পেল হয়ে গেছে, অর্থাৎ রোগীর তখন 2টা কিডনি অকেজ হয়ে গেছে, এটাকে আমরা বলি সিকিডি, অর্থাৎ ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবেই তার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। এখন তার যে ইনসুলিন, অল্প মাত্রায় ইনসুলিন দিলেই সেটা আর কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে না, তার ব্লাড সুগারকে বারবার ফল করতেছে এবং সে হাইপো হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডায়াবেটিস তাদের ভালো হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু তার জন্য ভালো হয় নাই, বরং তার জন্য এটা ক্ষতিকর হয়ে গেছে যে তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। অনেকে আসে আমার কাছে বলে যে স্যার, আমার ডায়াবেটিস তো 12 আছে, 14 আছে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে, আমি নিজেই কন্ট্রোল করে ফেলি, এটা কোনো ব্যাপার না। তো আমি যেটা বলি পেশেন্টদের যে ভাই, আপনার ডায়াবেটিস আপনি নিজে কন্ট্রোল করবেন এবং আমি ডাক্তারও কন্ট্রোল করব, দুজন মিলাই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, কিন্তু কন্ট্রোলের মাত্রাটা কত এটা আপনাকে জানতে হবে। আর আমি মাঝে মাঝে রোগীদের এটাও বলি যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার দায়িত্ব বা কন্ট্রোলে আছে কি না সে দায়িত্বটা একটু আমার উপর ছেড়ে দেন। আপনারা নিজে ডায়াবেটিস 14 থাকবে, 15 থাকবে, এটাকে আপনারা যদি ডায়াবেটিস কন্ট্রোল মনে করেন, এর ফলশ্রুতিতে যে আপনাদের কমপ্লিকেশন যেটা ডেভেলপ করবে সেটা কিন্তু পরবর্তীতে এমনও হয়ে যায় যে সেটাকে আমরা আর সঠিকভাবে আর ট্রিট করতে পারি না। কারণ যখন কিডনি নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাবে, হঠাৎ করে পায়ে শুধু জ্বালা পোড়া, হাতে পায়ে জ্বালা পোড়া করবে, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি, এগুলো কিন্তু অনেক সময় মেডিসিনেও কাজ করে না। ইভেন এই মেডিসিন এরকম না যে আমরা বাংলাদেশে পারতেছি না, এই জন্য আপনি উন্নত দেশে গেলে, সিঙ্গাপুর বা ইন্ডিয়া গেলেই যে আপনাকে ভালো করে দিবে তা না। এবং অনেক পেশেন্ট আছে যখন এগুলো কাউন্সেলিং করি তারা বাইরের দেশে না থেকে এরা কিন্তু আমাদের দেশেই
চিকিৎসা নিচ্ছে। সুতরাং ডায়াবেটিসের কন্ট্রোল এবং ডায়াবেটিসের প্রতিকার এগুলা হচ্ছে আপনারা আমাদের উপর ছেড়ে দেন এবং আমরা আপনাকে যেভাবে বলি সেভাবে গাইড করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম.এস. আলম, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি ডায়াবেটিস রোগীদের উপলক্ষে দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে কারা কারা রোজা করতে পারবেন না, আর একটা হচ্ছে যে আপনাদের খাদ্য অভ্যাস কী হবে। তার আগে আমরা বলে দিই যে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভালো। সুতরাং এটা মনে করার কিছু নাই যে ডায়াবেটিস রোগীর জন্য এটা ক্ষতিকর কিনা। অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা রোজা রাখতে পারবেন। কিন্তু যারা রোজা রাখতে চান তারা অবশ্যই আপনি যে বছর রোজা রাখতে চান সেই বছরের 2 থেকে 3 মাস আগে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন যে আমি রোজা রাখতে চাই, এবং আপনার ডায়াবেটিসটা টোটালি সুন্দর করে কন্ট্রোল করে তারপর আপনি রোজা রাখার প্রস্তুতিটা নেবেন। এবং আপনি জেনে নেবেন যে আপনি রোজা রাখতে পারবেন কিনা, কারণ সবাই কিন্তু রোজা রাখতে পারবে না, কারণ সবার জন্য রোজা রাখা রিস্ক হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে কারা কারা রোজা রাখা ঝুঁকিপূর্ণ অথবা কারা কারা রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে 1 নম্বরে যদি আমি বলি, যাদের গত 2 থেকে 3 মাসের মধ্যে একবার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে তারা কিন্তু রোজা রাখতে পারবেন না, বা রোজা রাখলে অনেক রিস্কের মধ্যে পড়ে যাবেন। 2 নম্বরে যদি বলি প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস অথবা যাদের জিডিএম, তারা কিন্তু রোজা রাখতে পারবেন না। আর যাদের বড় ধরনের কিডনি ফেলিওর আছে, লিভার ফেলিওর আছে অথবা হার্ট ফেলিওর আছে, তারাও কিন্তু ডায়াবেটিসের রোজা রাখবেন কিনা অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলে কী কী রিস্ক আছে সেগুলো যদি না থাকে তাহলে ওনারা যদি পারমিশন দেয় তাহলে আপনারা রোজা রাখতে পারবেন। আরেকটা হচ্ছে যাদের ডায়াবেটিস অটোনমিক নিউরোপ্যাথি আছে তারা কিন্তু রোজা রাখতে পারবেন না, কারণ তারা অনেক রিস্কের মধ্যে পড়ে যাবেন। তাহলে যদি রোজা আপনি এই ক্রাইটেরিয়াগুলো না থাকে এবং আপনি যদি সঠিকভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে রাখেন তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন। একটা কথা এর মধ্যেই বলে দিই যে রোজা রাখার সময় আপনি যদি ডায়াবেটিস চেক করেন তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না, এবং আপনি যদি ইনসুলিনও নেন তাহলে আপনার রোজা ভাঙবে না। সুতরাং ইফতারের আগে পরে নিয়ে অনেক সময় ইনসুলিন অনেক একটু দিতে থাকে, এটা দিতে থাকার কোনো কারণ নেই। আচ্ছা, সেকেন্ড আমি যেটা বলছিলাম যে আপনাদের খাদ্যাভ্যাস আমি 1 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রচুর পানি খেতে হবে। আপনি অবশ্যই 8 থেকে 10 গ্লাস পানি খাবেন ইফতারের পর থেকে পরবর্তী সেহরির সময় পর্যন্ত, কারণ ম্যাক্সিমাম সময় ডিহাইড্রেশন হয়। আর আমরা নর্মালি যে ট্রেডিশনাল ইফতার করি যে ভাজা পোড়া এই খাবারগুলো পারলে অ্যাভয়েড করবেন। আর হচ্ছে একটা কথা যে যারা রোজা রাখবেন তারা সেহরির জাস্ট একটু আগে আগে সেহরিটা শেষ করবেন, যেন আপনি একটা লং টাইম পান যেটা ফাস্টিং সময়টাতে। এবং আপনি কার্বোহাইড্রেট যেটা খাবেন সেটা খাবেন হচ্ছে একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেরকম লাল আটা বা এই যে লাল চালের ভাত, এগুলো আপনি খেতে পারেন। তো আমি আপনাদের সার্বিক সুস্থতা কামনা করছি এবং সঠিকভাবে যেন রোজা রাখতে পারেন এই কামনা করে শেষ করছি। লাস্ট একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের ওষুধটা আপনারা অনেক সময় ভুল করেন এবং আমাদের কাছে অনেক রোগী আসে, সেটা হচ্ছে যে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসে। তো ডায়াবেটিসের ওষুধ যারা আপনারা সকালবেলা যে ডোজটা খান সেটা আপনারা ইফতারের সময় খাবেন, আর যারা রাতে যে ডোজটা আপনারা খান সেটা আপনারা হয়তো লো ডোজে আপনারা হয়তো সেহরিতে খাবেন। ইনসুলিনের ডোজটাও তাই, সকালেরটা আপনারা ইফতারের সময় নেবেন এবং রাতেরটা আপনার ডোজ কমায় আপনারা সেহরিতে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আপনাদের রোজা সুন্দর হোক এবং আপনি সুস্থ জীবনের অধিকারী হন এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর হ্যাপি হক, ক্যান্সার বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা সচেতনতা নিয়ে কিছু কথা বলবো। এই অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই মাস সারা বিশ্বে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালন করা হচ্ছে। এই অ্যাওয়ারনেস মান্থের মূল লক্ষ্য হলো যে প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা বা আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে যদি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা যায় তাহলে 98% ক্ষেত্রেই এই রোগ নিরাময় করা সম্ভব। এই তথ্য থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কেন ব্রেস্ট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করা প্রয়োজন।
প্রতি 8 জনের মধ্যে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে স্তনে যে চাকা হয় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেই চাকা ব্যথামুক্ত থাকে। এই ব্যথামুক্ত থাকার কারণে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হয় না। তারা মনে করে যে এটাতে তো কোনো ব্যথা নেই, কাজে এটাতে কোনো ধরনের খারাপ কোনো কিছু হবে না। কিন্তু এই রোগী পরে যখন ডাক্তারের কাছে যায় তখন এটা অ্যাডভান্স স্টেজে চলে যায় এবং এই অ্যাডভান্স স্টেজে যাওয়ার কারণে তার সার্ভাইভাল বা মৃত্যুর ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। এই ধরনের কোনো চাকা বা লাম যদি কোনো রোগীর তার ব্রেস্টে অনুভব করেন তাহলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই পরামর্শ নিতে সে যেন দেরি না করেন। স্তন ক্যান্সারের এই লাম্প বা চাকা ছাড়াও আরও কিছু লক্ষণ আছে, যেমন স্তনের চামড়ায় ভাঁজ পড়া বা কুঁচকে যাওয়া বা টোল পড়া। মনে হবে যে গালে যেরকম টোল পড়ে না, ওইরকম স্তনেও টোল পড়ে, এটাও একটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। এছাড়া স্তনের বোটা ভিতরে বসে যাওয়া, মনে হবে যে বোটা ছোট হয়ে গিয়েছে এবং অনেক সময় বোটা থেকে রক্ত বা রস পড়তে থাকে, এগুলো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। অনেক ক্ষেত্রে বগলেও চাকা অনুভব করে কোনো পেশেন্ট, অনেকের আবার স্তন লাল হয়ে যায় এবং ব্রেস্টের আকৃতিও অনেকের পরিবর্তন হয়। কারো চামড়ায় এমন হয় যে মনে হয় যে এটা কমলা লেবুর খোসার মতো। কোনো পেশেন্ট বা কোনো রোগী যদি এই লক্ষণগুলো থাকে বা এই সমস্যার সম্মুখীন হন তাহলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিভাবে আমরা আর্লি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করব? আমরা স্ক্রিনিং মাধ্যমে আর্লি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। এই স্ক্রিনিং 3 ভাবে করা হয়। 1 নম্বর হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা। 2 নম্বর হলো ডাক্তার বা ফিজিশিয়ান দ্বারা ব্রেস্ট এক্সামিন করা। 3 নম্বর হলো ম্যামোগ্রাম বা আল্ট্রাসোনোগ্রাম দ্বারা ব্রেস্ট চেক আপ করা। এখন বলছি 1 নম্বর কীভাবে নিজের স্তন নিজে পরীক্ষা করা যায়। এটা শুরু করতে হয় 20 বছর বয়স থেকে। মাসিক যখন ভালো হয়ে যাবে তার 7 দিন পরে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করতে হয় এবং যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অর্থাৎ যারা মেনোপজ আছেন তারা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট তারিখে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করবেন। 2 নম্বর হচ্ছে যে চিকিৎসকের মাধ্যমে ব্রেস্ট পরীক্ষা করা। এটাও 20 বছর বয়স থেকে শুরু করতে হয় এবং প্রতি 3 বছর পর পর এই চিকিৎসকের দ্বারা ব্রেস্ট চেক আপ করাতে হয় এবং এটা 40 বছর বয়স পর্যন্ত, এবং 40 বছর বয়স পর থেকে প্রতি বছর চিকিৎসকের দ্বারা ব্রেস্ট চেক আপ করা প্রয়োজন। 3 নম্বর হচ্ছে ম্যামোগ্রাম বা আল্ট্রাসোনোগ্রাম করা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যামোগ্রাম বা আল্ট্রাসোনোগ্রাম দিয়েই আসলে আর্লি পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা সম্ভব। এই ম্যামোগ্রাম শুরু করা হয় 40 বছর বয়স থেকে এবং প্রতি বছর করতে হয়, কিন্তু যারা হাই রিস্ক গ্রুপে আছেন তাদের আরও আর্লি শুরু করতে হয় 30 থেকে 35 বছর বয়সের মধ্যে, এবং অনেকের ক্ষেত্রে এমআরআই করার প্রয়োজন হয়। আমরা যদি এই 3 পদ্ধতিতে ব্রেস্ট স্ক্রিনিং করি তাহলে আমরা আর্লি স্টেজের ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করতে পারব। আসুন আমরা সবাই মিলে স্তন ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসিনা সাদিয়া খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউরোলজি, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল। এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে পপুলারে ইউরোলজির কী ধরনের কাজ হচ্ছে এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়া। পপুলার মেডিকেল কলেজে ইউরোলজির সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। এখানে সব ধরনের অ্যাডভান্স চিকিৎসা চলছে, ল্যাপারোস্কোপি, পাথরের লেজার চিকিৎসা, প্রোস্টেটের চিকিৎসা লেজারের মাধ্যমে, অথবা এন্ডোস্কোপি, সব ধরনের চিকিৎসা এখানে হয়ে থাকে। আমি ইউরোলজিস্ট হিসাবে ইউরোলজির সব ধরনের রোগের চিকিৎসা দিচ্ছি, তবে আজকের ভিডিওটি স্পেশালি ফিমেল ইউরোলজির কী চিকিৎসা হচ্ছে এই ইনফরমেশনটি দেওয়ার জন্য। আমাদের দেশের
ধর্মীয় এবং সামাজিক ব্যবস্থার কারণে মহিলারা সাধারণত চিকিৎসা নিতে পুরুষ ডাক্তারদের কাছে যেতে চান না। বিশেষ করে ইউরোলজির রোগগুলোর চিকিৎসা সাধারণত প্রস্রাবের রাস্তা দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সেই কারণে আরও তারা পুরুষ ডাক্তারদের কাছে যেতে চান না। ফিমেল ইউরোলজি আসলে কি রোগ নিয়ে ডিল করে? এটি সাধারণত মহিলাদের প্রস্রাব ঝরা, প্রস্রাবের প্রদাহ, জ্বালা পোড়া করা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং নানান রকমের ভয়েডিক ডিসফাংশন, মানে প্রস্রাব করতে কষ্ট হওয়া, চিকন নালে হওয়া, যোনিপথ দিয়ে প্রস্রাবের থলিটা নেমে আসা অথবা প্রস্রাবের রাস্তাটা নেমে আসা, এই ধরনের সমস্যাগুলো ডিল করে থাকে। আরও কিছু সমস্যা আছে যে প্রস্রাবের রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের সোয়েলিং হয়, সেই সোয়েলিংগুলো, অথবা জন্মগত প্রস্রাবের রাস্তার কিছু ত্রুটি থাকে, এই রোগগুলো নিয়ে ডিল করে থাকেন। এখন আসা যাক যে সবচেয়ে কমন মহিলাদের কী প্রবলেম, যে প্রস্রাবে জ্বালা পোড়া করা। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। ইনফেকশন, পোস্টমেনোপোজাল ইউরেথ্রাইটিস অথবা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বলে একটা রোগ আছে। এই জন্য জ্বালা পোড়া করলেই যে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিই, এটি ঠিক না। ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে কালচার করে অ্যান্টিবায়োটিকটা খেতে হয়। এই অ্যান্টিবায়োটিকের ডিউরেশনটাও বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রস্রাবের থলির ইনফেকশনের ক্ষেত্রে একরকম, কিডনির ইনফেকশনের ক্ষেত্রে একরকম, এবং অ্যান্টিবায়োটিক খাওয়া শেষ হলে আমরা আবার পরীক্ষা করে দেখি যে ইনফেকশনটি পুরোপুরিভাবে নির্মূল হয়েছে কিনা। আর পোস্টমেনোপোজাল ইউরেথ্রাইটিস সাধারণত মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রস্রাবের রাস্তার আশেপাশটা খুব ড্রাই হয়ে যায়। এটি লোকাল হরমোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি চিকিৎসা করা সম্ভব। এরপরে আসা যাক প্রস্রাব ঝরা। প্রস্রাব বিভিন্ন কারণে ঝরে থাকে। সবচেয়ে কমন যে কারণটা ইনফেকশনের কারণে ঝরতে থাকে, এরপরেই যে দ্বিতীয় প্রধান কারণ যেটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, মূত্রথলিটা অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। প্রস্রাবের বেগ রাখলে আর প্রস্রাব আটকে রাখতে পারে না। রাত্রেবেলা দেখা যায় ঘুম থেকে বারবার করে উঠতে হয় প্রস্রাব করার জন্য। তো এটি মেডিকেল চিকিৎসা, মানে এটি ডায়াবেটিস এবং প্রেশারের মতো রোগ, এটি নিয়ন্ত্রণে থাকে কিন্তু পুরোপুরিভাবে কখনো নির্মূল হয়ে যায় না। এরপরে যে চিকিৎসাটি আছে রোগটি প্রস্রাব ঝরার, সেটি হচ্ছে হাঁচি কাশি দিলে ঝরে যায়। মহিলাদের ক্ষেত্রে, একটু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বা প্রেগনেন্সির পরবর্তী সময়ে প্রস্রাবের রাস্তার আশেপাশের মাংসপেশিগুলো শিথিল হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় অল্প হাঁচি কাশি, নড়াচড়া বা নামাজে সিজদা দিতে গেলেই প্রস্রাব ঝরে যাচ্ছে। এটিও অনেক সময় ব্যায়ামের মাধ্যমে নির্মূল করা সম্ভব। সেটি না হলে ছোট একটি অপারেশন আছে, এটাকে স্লিং সার্জারি বলে। স্লিং সার্জারির মাধ্যমে এটি করা সম্ভব এবং এই স্লিং সার্জারি পপুলারে অহরহই আমি করছি। সেটি সিনথেটিক স্লিংয়ের মাধ্যমে করা যায় অথবা নিজের বডির টিস্যু নিয়েও করা যায়। তারপরে যেটি আসে প্রস্রাব ঝরা, নিউরোজেনিক। প্রস্রাবের থলি এবং প্রস্রাবের রাস্তার নার্ভের ড্যামেজের কারণে নিউরোজেনিক ইনকন্টিনেন্স হয়, প্রস্রাব ঝরে যায়। এটির চিকিৎসাটা তুলনামূলকভাবে জটিল, তবে কিছুটা কমিয়ে রাখা সম্ভব। আরেকটা যেটা অপারেশন পরবর্তী প্রস্রাব ঝরা, যেটাকে আমরা জেনিটো ইউরিনারি ফিস্চুলা বলি। অনেক সময় সিজারের পরে অথবা জরায়ু ফেলে দেওয়া, হিস্টেরেক্টমির পরে অথবা আদার কোনো পেলভিক সার্জারির পরে প্রস্রাবের থলি প্রস্রাবের রাস্তার সাথে যোনিপথের বা জরায়ুর সংযোগ হয়ে যায়। সেই ক্ষেত্রে এইটি সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং ল্যাপারোস্কোপি, মানে ফুটা করে এই সার্জারিটা রেগুলার ভিত্তিতে আমি করছি এই পপুলার মেডিকেল কলেজ হসপিটালে এবং এর রেজাল্ট খুব ভালো। পরের দিন থেকেই পেশেন্ট ড্রাই অবস্থায় ফিরে যেতে পারে। আর আরও কিছু যে সমস্যা আছে সেটির মধ্যে যে যোনিপথ দিয়ে প্রস্রাবের থলি যদি নেমে আসে, প্রোল্যাপস বলি, সাথে দেখা যায় ভয়েডিং ডিসফাংশন থাকে, প্রস্রাব করতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে
এটাও আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে স্যাক্রোকল্পোপেক্সি বলি বা স্যাক্রোহিস্টেরোপেক্সি বলি। ল্যাপারোস্কোপির মাধ্যমে অহরহই পপুলার মেডিকেল কলেজে করা হচ্ছে। এরপরে যে সমস্যাটি, যে প্রস্রাবের রাস্তার আশেপাশে বিভিন্ন কারণে ফোড়া হতে পারে, এটি গ্ল্যান্ডের সিস্ট, গ্ল্যান্ডের ইনফেকশন বা অ্যাবসেস, ডাইভার্টিকুলা, বিভিন্ন ধরনের সলিড টিউমার হতে পারে। এগুলোর চিকিৎসাও রেগুলার ভিত্তিতে পপুলার মেডিকেল কলেজে করছি। কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সার্জারিটি খুবই সিম্পল, কিন্তু বেশ কিছু সাবধানতার জায়গা আছে এই সার্জারিতে। তারপরে আরও মহিলাদের যে সমস্যাগুলো হয়, ইউরোলজিক্যাল প্রবলেম, কিডনিতে পাথর, নালিতে পাথর, মূত্রথলিতে পাথর অথবা টিউমার, এগুলোর লক্ষণ সাধারণত কোমরে ব্যথা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা তলপেটে ব্যথা, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। এই পাথরগুলোরও বা টিউমারের অত্যাধুনিক চিকিৎসা পপুলার মেডিকেল কলেজে হচ্ছে। লেজারের মাধ্যমে পাথরের চিকিৎসা হচ্ছে, টিউমারের জন্য ল্যাপারোস্কোপি অথবা এন্ডোস্কোপিক চিকিৎসা, একদম মিনিমালি ইনভেসিভ চিকিৎসা নিয়মিত ভিত্তিতে হচ্ছে। এই গেল ফিমেলদের প্রবলেমগুলো। আরও যেটা আছে, পুরুষদের অপারেশনও পপুলার মেডিকেল কলেজে আমি করছি। পুরুষ রোগীদের প্রস্টেট সংক্রান্ত সমস্যা অথবা পাথর, টিউমার, এই ধরনের চিকিৎসা। বাচ্চাদের বিভিন্ন ধরনের জন্মগত প্রস্রাবের ত্রুটি থাকে, প্রস্রাব সংক্রান্ত সমস্যা থাকে, অথবা কিডনি ফোলা থাকে জন্মগতভাবে, প্রস্রাব ঝরে, পোস্টেরিওথাল ভালভ যেটা বলি, সেগুলোরও অ্যাডভান্স সার্জিক্যাল ট্রিটমেন্ট আমাদের এই পপুলার মেডিকেল কলেজে নিয়মিত ভিত্তিতে আমি করছি। অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে চিকিৎসা নিতে গাইড করবে। হঠাৎ ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার মুখটা বাঁকা হয়ে গেছে, একদিকে চোখটা বন্ধ হচ্ছে না এবং খেতে গেলে এক পাশ দিয়ে পানি পড়ে যায়, ঘাবড়ে যাবেন বইকি। কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে এই মুখ বাঁকা হওয়ার কারণ বেলস পালসি নামক একটি সাধারণ রোগ। বেলস পালসি কেন হয় এটাই কারণ বেশিরভাগ ক্ষেত্রে অজানা। তবে কিছু গবেষণায় দেখা গেছে ভাইরাসজনিত কিছু রোগের সাথে বেলস পালসির কিছু যোগাযোগ আছে। বেলস পালসি হলে রোগীরা ঘাবড়ে যায়। এই মুখ বাঁকা হওয়াটাকে তারা অনেক সময় স্ট্রোক মনে করে। যদিও স্ট্রোক হলে শুধু মুখ বাঁকা হবে না, রোগীর এর সাথে কথা জড়িয়ে যাবে, একদিকের হাত পা অবশ হয়ে যাবে, মাথা ঘোরাবে অথবা রোগীর অন্য সমস্যা থাকবে। কিন্তু বেলস পালসিতে শুধু মুখ বাঁকা থাকবে। বেলস পালসি স্ট্রোকের মতো কোনো ক্রিটিক্যাল রোগ নয়। এটি নির্ণয় করার জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা ডায়াবেটিস পরীক্ষা করতে পারে, কারণ ডায়াবেটিস রোগীদের বেলস পালসি বেশি হয়। বেলস পালসির চিকিৎসাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে পরামর্শ, 2 নম্বর হচ্ছে ওষুধ, 3 নম্বর হচ্ছে ফিজিওথেরাপি। বেলস পালসি সাধারণত অজানা কারণে হয় এবং এটির চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায়, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় পরামর্শ হচ্ছে এটি স্ট্রোক না। অনেক সময় রোগীরা ঘাবড়ে যায়, রোগীদের আত্মীয় স্বজনরা বলে যে তুমি হয়তো স্ট্রোক করেছো, কিন্তু বেসিক্যালি এটি স্ট্রোক নয়। ওষুধের ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধ এই মুখ বাঁকা হয়ে যাওয়া সুস্থ হওয়ার জন্য খুবই কার্যকর। এই স্টেরয়েড যদি রোগীর একদম প্রথম থেকে দেওয়া হয় তাহলে খুব ভালো রেসপন্স হয়। বেলস পালসিতে রোগীর একদিকে চোখ বন্ধ হয় না, এই জন্য চোখের যত্নটা খুবই প্রয়োজনীয়। না হলে চোখে ধুলাবালি ময়লা পড়ে চোখ লাল হয়ে যাবে এবং চোখ থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য যে কয়েকদিন সে এই রোগে আক্রান্ত থাকে সেই কয়েকদিন আমরা বলি যে তাকে সানগ্লাস অথবা ফটোসান চশমা ব্যবহার করা উচিত। অনেক সময় ভাইরাসের আক্রান্ত হওয়া থেকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগও ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। সর্বশেষ বেলস পালসির চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্ব খুব বেশি। ফিজিওথেরাপি দিলে এই ধরনের রোগীরা একেবারেই সুস্থ হয়ে যায়। ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন নামক এক ধরনের ফিজিওথেরাপি আছে, যেটি বেলস পালসিতে খুবই কার্যকর। পরিশেষে আমি এটাই বলতে চাই, মুখ বাঁকা হলে সবসময় স্ট্রোক ভাববেন না। যদি মুখ বাঁকার সাথে কখনো কথা জড়িয়ে যাওয়া বা হাত পার দুর্বলতা না থাকে তাহলে এটি বেলস পালসির সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। প্রয়োজনীয় ক্ষেত্রে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি, পপুলার মেডিকেল কলেজ হসপিটালে আছি প্রধান পুষ্টিবিদ হিসেবে।
আপনাদের সাথে আজকে কথা বলবো খুব চারপাশে দেখা যায় এমন একটি রোগের তথ্য নিয়ে, সেটি হলো ডেঙ্গু। আজকাল আমাদের হাসপাতালে দেখা যাচ্ছে প্রচুর ডেঙ্গু পেশেন্ট পাওয়া যাচ্ছে। আমাদের সচেতনতার অভাবেই মোটামুটি বলতে পারেন যে ডেঙ্গুটা বাড়ে। আমরা জানি যে ডেঙ্গুটা কেন হয়, যে ডেঙ্গু যে মশাগুলো আমাদের চারপাশে ময়লার ভিতরে বা পানি জমে থাকে, সেইগুলো যদি আমাদের বাসার আশেপাশে থাকে সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু হওয়ার চান্সেস অনেক বেশি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বলবো সাবধান এবং সচেতন হতে। যাদের ডেঙ্গু হয়েই গেল তারা আসলে নানান রকম সমস্যার মধ্যেই পড়ে যায়, কেননা জ্বর যেহেতু হয়, ডেঙ্গুতে প্রচুর জ্বর হয়, প্রচণ্ড জ্বর হয়। সো সেক্ষেত্রে দেখা যায় যে গায়ে ব্যথা থেকে শুরু করে নানান রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কি খাবো না, সেজন্যই আজকে এই ভিডিওটি। ডেঙ্গুতে আমাদের প্লাটিলেট কাউন্টটা খুব দ্রুত কমে যায়, যার ফলে আমাদের নানান রকম সমস্যার ভিতরে আমাদের প্লাটিলেট কাউন্ট কীভাবে বাড়াবো সেটির একটি টেনশন থাকে। সেই টেনশন থেকে আমাদের আরেকটা বিষয় যেটি আসে, যেহেতু প্রচণ্ড জ্বর, আমাদের মুখে রুচি থাকে না, তখন আমরা আসলে যে কুইক রিকভারি প্রয়োজন হতো সেই কুইক রিকভারি থেকে অনেকটা ডিলে হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খাবারটাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেন খাবারটা হয় সহজপাচ্য। এমন কোনো খাবার চুজ করা যাবে না যে খাবারগুলো আমাদের ইনডাইজেশন করতে পারে, অথবা আমাদের খাবারগুলো ডাইজেশন হতে অনেক বেশি সময় নিচ্ছে, এরকম খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না। সেক্ষেত্রে ভাজা পোড়া খাবার একেবারেই খাবার লিস্ট থেকে বাদ দিতে হবে। প্রয়োজনে সাধারণ যে আমরা স্বাভাবিকভাবে যে ভাত খাই সেই ভাতটাকেও একটু সফটলি খেতে হবে। একটু জাউ ভাত খেতে পারেন বা একটু সফট রাইস খেতে পারেন। এছাড়া যারা কিছুই খেতে পারছেন না তাদের জন্য লিকুইড ডায়েট কিন্তু খুবই ভালো কাজ করে। আপনারা যদি 2 আওয়ারলি একটু লিকুইড ডায়েটগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনার যে শরীরে যে ক্যালোরির প্রয়োজন ছিল, জ্বর হলে কিন্তু ক্যালোরিটা প্রচুর আমাদের পার কেজি বডি ওয়েটে বলতে পারেন যে 7 ক্যালোরি করে কিন্তু বেশি বেড়ে যায়। সেইটাকে আপনাকে রিকভারি করার জন্য যদি না দিতে পারেন আপনার এনাফ ব্যালেন্স কিন্তু করতে পারবেন না। এছাড়া আমাদের ডেঙ্গু পেশেন্টদেরকে প্রচুর ফ্লুইড খেতে বলি। সেই ক্ষেত্রে ফ্লুইডের জাতীয় যদি খাবারগুলো আপনি খাদ্য তালিকায় রাখেন তাহলে ক্যালোরির সাথে সাথে আপনি কিন্তু হাইড্রেটেরও থাকবেন এবং আপনার এনার্জিটাও কিন্তু প্রপার পাবেন। সেক্ষেত্রে আপনি কি রাখতে পারেন খাদ্য তালিকায় সেটাই বলছি। আপনি খেতে পারেন প্রচুর পরিমাণে জুস এবং স্যুপ। জুসগুলো অবশ্যই প্যাকেটজাত হবে না, এগুলো অবশ্যই ন্যাচারাল জাতীয়। আপনি ন্যাচারালি যেরকম মাল্টার জুস হতে পারে, পাপায়া জুস হতে পারে, কিউইর কোনো ফ্রুটসের একটা সালাদ হতে পারে বা কিউইর জুসও হতে পারে। এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপনি ফল আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এছাড়া রাখতে পারেন ডাবের পানি। ডাবের পানি কিন্তু খুবই হেলদি, আপনার প্রচুর পটাশিয়াম আছে। যাদের বডি এক থাকে, মানে শরীর ব্যথা করে, কেমন যেন শরীর টান ধরে এমন একটা বিষয় থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু মাসেল টানেরও একটা বিষয় থাকে। এই ধরনের সমস্যা থেকেও কিন্তু ডাবের পানিটা খুব হেল্প করে। এছাড়া খাবারের ভিতরে রাখতে হবে আপনার স্যুপ। সেক্ষেত্রে আপনার অবশ্যই বাইরের যে স্যুপগুলো বা রেস্টুরেন্টের যে স্যুপ থাকে সেগুলো না, প্যাকেটের স্যুপগুলো না। আপনি যেটা করতে পারেন ভেজিটেবল স্যুপ রাখতে পারেন, চিকেন ভেজিটেবল স্যুপ রাখতে পারেন, মাশরুম স্যুপ রাখতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। এটিও কিন্তু আপনার অনেক ধরনের যে নিউট্রিয়েন্ট আমাদের ঘাটতি পড়ে যায়, প্রোটিনের যে ডেফিসিয়েন্সি হয়ে যায়, সেগুলো কিন্তু আপনার এনার্জি বুস্ট করতে এবং আপনার দ্রুত রিকভার করতে হেল্প করে। আর একটি বিষয় হলো দুধ জাতীয় খাবারগুলো এই সময় অবশ্যই রাখতে পারেন যদি আপনার ইনডাইজেশন না থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাবারটা প্রপারে খান এবং ডেঙ্গু থেকে বাঁচার জন্য একটু সচেতনতা বাড়ান। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শিরিন জাহান, অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট। গাইনিতে এফসিপিএস এবং এমএস ডিগ্রি অর্জনের পর আমি 3 বছর ফেলোশিপ ট্রেনিং করি বিএসএমএমইউতে এবং এরপর এফসিপিএস ডিগ্রি অর্জন করি ইনফার্টিলিটি বিষয়ে। বর্তমানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় আমি নিয়মিত চেম্বার করছি এবং প্রসূতি মায়েদের চিকিৎসা সেবার পাশাপাশি এবং গাইনি রোগীদের চিকিৎসা দেবার পাশাপাশি বন্ধ্যাত্ব রোগীদেরও গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। নানাবিধ কারণে বন্ধ্যাত্ব সমস্যা ইদানিং খুব প্রকট আকার ধারণ করছে। এছাড়া বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সমস্যা নিয়ে আমাদের রোগীদেরও অনেক প্রশ্ন থাকে এবং অনেক রকম জিজ্ঞাসা থাকে। এছাড়া কিছু কিছু ভুল ধারণাও কিন্তু থাকে বন্ধ্যাত্ব বিষয়টি নিয়ে আমাদের জনগণের মধ্যে এবং রোগীদের মধ্যে। আজকে আমি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। প্রথমে যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে বন্ধ্যাত্ব কী বা কাকে আমরা বন্ধ্যাত্ব বলবো। দ্বিতীয় যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে কখন একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত বা বন্ধ্যাত্ব রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষার জন্য আসা উচিত।
তৃতীয় যে মেসেজটি দিতে চাই যে পরীক্ষা নিরীক্ষা কি শুধু স্ত্রীর জন্য প্রয়োজন, পুরুষ বা স্বামীর কোনো পরীক্ষার প্রয়োজন আছে কি না। 4 নম্বর যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে বন্ধ্যাত্ব কি কোনো অভিশাপ বা কোনো পাপের ফল। অবশেষে যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে বন্ধ্যাত্বের কারণ শনাক্তকরণের জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব এবং বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য কী কী অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে সেটি নিয়ে কিছু মেসেজ দিতে চাই। প্রথম যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে বন্ধ্যাত্ব কী বা কাকে আমরা বন্ধ্যাত্ব বলবো। চিকিৎসা বিজ্ঞানের মতে একটি কাপলের মধ্যে স্ত্রীর বয়স যখন 35 বছরের নিচে তখন কোনো প্রকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ ছাড়া স্বামী স্ত্রী নিয়মিত মেলামেশার পরও যদি কনসিভ করতে ব্যর্থ হয় বা গর্ভধারণে সক্ষম না হয় তখন আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। স্ত্রীর বয়স যদি 35 বছর বা তার বেশি হয় তখন কোনো প্রকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ ছাড়া স্বামী স্ত্রী নিয়মিত মেলামেশার পর 6 মাস নিয়মিত মেলামেশার পরও যদি কনসিভ করতে ব্যর্থ হয় তখন তাকেও আমরা বন্ধ্যাত্ব বলি। আমাদের 3 নম্বর মেসেজটি ছিল স্বামীর পরীক্ষার প্রয়োজন আছে কিনা। এটি বলার আগে আমি কিছু কারণ বলতে চাই যে বন্ধ্যাত্বের যে কারণগুলো আমরা দেখতে পাই তার মধ্যে 30 থেকে 40 ভাগ ক্ষেত্রে আমরা পুরুষের কারণ খুঁজে পাই, 35 থেকে 50 ভাগ ক্ষেত্রে আমরা স্ত্রী বা মহিলার কারণ খুঁজে পাই এবং শতকরা 10 ভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের মিলিত কিছু কারণ আমরা খুঁজে পাই এবং শতকরা 10 ভাগ ক্ষেত্রে আসলে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলি, যেখানে আমরা কোনো কারণ খুঁজে পাই না। আমরা ইউজুয়াল যে ইনভেস্টিগেশনসগুলো করি সেগুলোতে আসলে কোনো কারণ খুঁজে পাওয়া না গেলে আমরা তাকে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলে থাকি। হয়তো মলিকুলার লেভেলে কোনো কারণ থাকতে পারে যেটি আসলে ইউজার ইনভেস্টিগেশনসে ধরা পড়ে না। অনেকে মনে করেন বন্ধ্যাত্ব একটি অভিশাপ বা কোনো পাপের ফল। এটি আসলে সেরকম কোনো ব্যাপারই নয়। এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বন্ধ্যাত্ব জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো এটি প্রজননতন্ত্রের একটি রোগ মাত্র। এরও বিভিন্ন কারণ রয়েছে এবং কারণ শনাক্ত করে সঠিক চিকিৎসা নিলেই বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। কী কী কারণে বন্ধ্যাত্ব হতে পারে তা যদি আমরা একটু চিন্তা করে দেখি, মেয়েদের প্রজননতন্ত্রের অংশগুলো হচ্ছে জরায়ু, 2টি ডিম্বনালী এবং দুপাশে 2টো ডিম্বাশয় থাকে। ডিম্বাশয়ে কিন্তু সিস্ট হতে পারে, চকলেট সিস্ট হতে পারে, ডিম্বাশয়ের রিজার্ভ কমে গিয়ে থাকতে পারে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হতে পারে। এছাড়া ফেলোপিয়ান টিউবে আমরা যে প্রবলেমগুলো দেখি সেগুলো হচ্ছে ডিম্বনালী ব্লক থাকতে পারে, যেটা ফেলোপিয়ান টিউব ব্লক থাকতে পারে, সেটা একদিকে হতে পারে, দুদিকে হতে পারে, বা ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব ফাংশনালি ইনকম্পিটেন্ট হতে পারে, অর্থাৎ টিউবটা প্যাটার্ন থাকলেও কার্যকারিতা নাও থাকতে পারে। এছাড়া টিউবো ওভারিয়ান রিলেশনশিপ অর্থাৎ ডিম্বনালী এবং ডিম্বাশয়ের যে স্বাভাবিক একটি রিলেশনশিপ থাকে সেটি অল্টার্ড হয়ে থাকতে পারে বা সেটি একটু অ্যাবনর্মাল পজিশনে থাকতে পারে ডিম্বনালীটি। যেমন ডিম্বনালী যদি একটু সরে গিয়ে থাকে ডিম্বাশয় থেকে, সে কিন্তু ওভাম পিক আপ করতে পারবে না, সেক্ষেত্রে ওভুলেশন হলেও কিন্তু প্রেগনেন্সি হওয়া পসিবল না। এই ধরনের প্রবলেমগুলো ডিম্বনালীতে থাকে। জরায়ুতে বিভিন্ন প্রবলেম থাকে, যেমন জরায়ুতে টিউমার হতে পারে, এন্ডোমেট্রিয়াল পলিপ হতে পারে। জরায়ুর যে ভেতরের যে বিছানা যেখানে বাচ্চাটি বড় হয় বা বাচ্চাটি বসে, ভ্রূণটি বসে, সেই জায়গায় যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রেও বাচ্চা বসতে পারে না বা ইমপ্লান্টেশন ফেলিওর হয় অথবা মিসক্যারেজ হয়ে যায়। এছাড়া জরায়ুর কিছু জন্মগত ত্রুটিও থাকতে পারে, যেমন সেপ্টেড ইউটেরাস, বাইকনেট ইউটেরাস, সেক্ষেত্রেও কিছু ইনফার্টিলিটি প্রবলেম বা বন্ধ্যাত্ব সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও পুরুষদের ক্ষেত্রেও আমরা কিছু বন্ধ্যাত্ব সমস্যা পেয়ে থাকি যেগুলো আমরা সাধারণত সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে শনাক্ত করে থাকি। মহিলাদের বন্ধ্যাত্বের কারণ খোঁজার জন্য আমরা যে ইনভেস্টিগেশনসগুলো সচরাচর করে থাকি সেগুলো হচ্ছে টিবিএস। এর মাধ্যমে আমরা জরায়ুর সমস্যা, ডিম্বনালীর সমস্যা এবং ডিম্বাশয়ের সমস্যা আমরা বুঝতে পারি। এছাড়াও হচ্ছে আমরা যদি 30 বছরের বেশি বয়স হয় সেক্ষেত্রে আমরা ওভারিয়ান রিজার্ভ টেস্ট করি, কিছু হরমোন টেস্টের প্রয়োজন হতে পারে, অথবা টিউবটি প্যাটেন্ট আছে কিনা বা ফেলোপিয়ান টিউবে কোনো ব্লক আছে কিনা সেটি দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি, যেমন সিস বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে থাকি, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করে থাকি, অথবা ল্যাপারোস্কোপি করেও আমরা এটি শনাক্ত করে থাকি যে টিউবটি প্যাটেন্ট আছে কিনা। এবং একই সাথে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা কিন্তু ট্রিটমেন্টও করে থাকি। আবার হিস্ট্রোস্কোপির মাধ্যমে জ্বরের ভেতরে কোনো প্রবলেম আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, ফাইব্রয়েড আছে কিনা, তার ইন্টারইউটেরাইন অ্যাডিশন আছে কিনা সেগুলো আমরা শনাক্ত করে থাকি। এবং যদি কোনো টিউবাল ব্লক সেগুলোরও আমরা ট্রিটমেন্ট করে থাকি কিন্তু হিস্ট্রোস্কোপের মাধ্যমে। পুরুষদের বেসিক কিছু ইনভেস্টিগেশনসের পাশাপাশি আমরা যেই পরীক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস ভালো থাকলে সাধারণত আর অন্য কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। তবে সিমেন অ্যানালাইসিসে আমরা যে 3টি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখি সেটি হচ্ছে শুক্রাণুর যথেষ্ট পরিমাণ সংখ্যক থাকতে হবে এবং নড়াচড়া যথেষ্ট পরিমাণে থাকতে হবে এবং শুক্রাণুর গুণগত মান বা গঠনগত দিক থেকেও সেগুলো নরমাল থাকতে হবে। যদি এই 3টি প্যারামিটার খারাপ হয়ে থাকে তাহলে
আমরা অন্যান্য ইনভেস্টিগেশনসে যাই। বিশেষ করে সংখ্যা যদি একটি নির্দিষ্ট পরিমাণের কম হয়, সেক্ষেত্রে আমরা হরমোন অ্যানালাইসিস বা স্পটাল আল্ট্রাসাউন্ড বা জেনেটিক কিছু টেস্ট আমরা করে থাকি মেইলের ক্ষেত্রে বা পুরুষদের বন্ধ্যাত্বের কারণ নির্ণয়ের জন্য। সুতরাং মহিলা এবং পুরুষদের বন্ধ্যাত্বের কারণ খোঁজার জন্য আমাদের দেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় অ্যাভেলেবল এবং সবগুলো পরীক্ষা নিরীক্ষায় হচ্ছে। যে কোনো রোগেরই যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। সেই জন্য যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, তারাও দেরি না করে তাদের বন্ধ্যাত্ব সমস্যার কারণটি খুঁজে বের করার জন্য বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং দেরি না করে বন্ধ্যাত্ব চিকিৎসা নিলে ভালো ফল পাওয়া সম্ভব। আশা করি আজকে বন্ধ্যাত্ব বিষয়ে বা ইনফার্টিলিটি বিষয়ে আজকের ছোট ছোট মেসেজগুলো আপনাদের সবার কাজে লাগবে। পরবর্তীতে আরও কিছু ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে বা বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি অধ্যাপক তারেক মাহমুদ। আজকে আমরা হাড় ক্ষয় নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে হাড় ক্ষয় মানে কি। তো যেহেতু শব্দটা আসলে আমরা ইংলিশ থেকে বাংলায় করি, বেশ কয়েকটা অসুখের নাম আসলে হাড় ক্ষয় হিসাবে পরিচিত, যেমন অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেটস, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস। এই সবগুলি অসুখকেই আসলে কোনো না কোনোভাবে হাড় ক্ষয় বলা যায়। আজকে আমরা আলাপ করব হচ্ছে অস্টিওপোরোসিস নিয়ে। তো অস্টিওপোরোসিস হাড় ক্ষয় কথাটা ঠিক, আসলে যদি আমরা একদম সঠিকভাবে বলতে চাই, এটা হবে অতিরিক্ত হাড় ক্ষয়। তো দ্বিতীয় যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে হাড় ক্ষয় কেন হয়। হাড় ক্ষয়ের যেই ঝুঁকিগুলি আছে তার মধ্যে প্রধান হচ্ছে বয়স, তার সাথে কিছু হরমোনাল পরিবর্তন হয় বয়সের সাথে সাথে, সেটা যদি স্টেরয়েড জাতীয় ওষুধ কেউ দীর্ঘদিন ধরে সেবন করে সেটা একটা ঝুঁকি, রিমাটয়েড আর্থ্রাইটিস বাত যদি থাকে, ধূমপান, অ্যালকোহল, এবং যদি আগে কোনো হাড় ভেঙে গিয়ে থাকে হাড় ক্ষয়ের জন্য, অথবা পিতামাতার যদি হাড় ক্ষয়ের জন্য হাড় ভাঙার ইতিহাস থাকে, তো এই ঝুঁকিগুলি যদি থাকে তাহলে হাড় ক্ষয়ের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রথম যেই ঝুঁকিটা আমি বলেছিলাম সেটা হচ্ছে বয়স। তার মানে হাড় ক্ষয়টাকে আসলে পুরাপুরি ফেরানোর কোনো পথ নাই, যেহেতু বয়স মানুষের বাড়তেই থাকবে। সো কিছু না কিছু হাড় ক্ষয় আসলে সবসময়ই হতে থাকবে। আমাদের এখানে অসুখ হবে তখনই যদি হাড় ক্ষয়টা সীমার অতিরিক্ত হয়, মাত্রার বাইরে চলে যায়, তখন আমাদের দেখা যায় এই জন্য চিকিৎসার প্রয়োজন হয়। আমাদের যেই প্রশ্নটা চলে আসে যে আমরা কি দেখে বুঝবো যে হাড় ক্ষয় হচ্ছে। তো আসলে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসের জন্য হাড় ক্ষয় আমরা যে বিষয়টা আজকে আলাপ করছি, সেটার আসলে ওভাবে নির্দিষ্ট কোনো লক্ষণ নাই যে শরীর ব্যথা হচ্ছে বা হাত ব্যথা হচ্ছে বা জয়েন্ট ফুলে যাচ্ছে, এগুলি কোনোটাই আসলে হাড় ক্ষয়ের লক্ষণ না। হাড় ক্ষয়ের জন্য যদি কোনো কিছু হাড় বা কিছু ভেঙে গিয়ে যায় তাহলে দেখা যায় যে তখন তীব্র ব্যথা হয় এবং সেইটার থেকে আমরা বুঝতে পারি যে হাড় ক্ষয় হয়েছে। তো কি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হাড় ক্ষয় হয়েছে? বোন মিনারেল ডেনসিটি নামে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা যদি আমরা করি তাহলে বোঝা যায় যে হাড় ক্ষয়টা মাত্রা অতিরিক্ত হয়েছে নাকি। ফ্র্যাক্স নামে একটা প্রশ্নের তালিকা আছে, অনেক সময় সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে হাড় ক্ষয় আছে ঠিক আছে, কিন্তু তার জন্য পরবর্তীতে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কতটুকু। তো এখন চিকিৎসা কী লাগবে? ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটা পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকেরই গ্রহণ করা উচিত, যার স্বাস্থ্য ভালো এবং যার অসুখ আছে। তো এটা আমরা প্রাকৃতিক উপায়ে পেতে পারি, সূর্যের আলোর থেকে আসে, ব্যায়াম থেকে আসে এবং খাদ্যের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি। তারপরেও যদি পর্যাপ্ত না হয় সেই ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমরা ওষুধের মাধ্যমেও গ্রহণ করতে পারি। কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় কারোর হাড় ক্ষয় থাকে, অর্থাৎ অস্টিওপোরোসিস থাকে, সেই ক্ষেত্রে কিছু ওষুধ সেবন করতে হয়, অনেক সময় ইনজেকশন আছে, সেটাও আমাদের নিতে হতে পারে। তো সাধারণত 3 বছর, 5 বছর বা 10 বছরের জন্য এই ওষুধগুলি গ্রহণ করা হয়। এই ওষুধেরও কিছু সীমাবদ্ধতা আছে। দেখা যায় যে কিছু কিছু ওষুধ একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই হাড়ের ঘাটতি পূরণ করতে পারে, তারপর দেখা যায় আর পারে না। আবার অনেক সময় ওষুধ বন্ধ করে দিলে দেখা যায় যে হাড় ক্ষয়টা আবার ফিরে আসে। সো এইভাবে মানে একটা সামঞ্জস্য বিধান করেই চিকিৎসাটা করার প্রয়োজন। শেষ কথা হচ্ছে যে আমরা এই হাড় ক্ষয়টাকে কীভাবে ফেরাতে পারি। প্রথম কথা হচ্ছে যেহেতু প্রধান ঝুঁকি হচ্ছে বয়স, সো আমরা হাড় ক্ষয়কে পুরোপুরি ফিরাতে পারবো এরকম না। হাড় ক্ষয়টা চলবে,
কিন্তু সেটা যাতে মাত্রার চেয়ে অতিরিক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং হাড় ক্ষয় ফেরানোর সবচেয়ে ভালো সময়টা আসলে জীবনের প্রথম ভাগ বা 25 বছর বয়স পর্যন্ত, কিছু কম বেশি আছে, যে সময় আসলে শরীরের হাড়ের ঘনত্বটা তৈরি হয়। এই সময় যদি একজন মানুষ স্বাস্থ্যকর খাবার খান এবং ব্যায়াম করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলেন, বিশেষ করে ব্যায়াম করেন, তাহলে দেখা যাবে যে হাড়ের ঘনত্ব যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সেটা যথেষ্ট ভালো হবে, ভালো স্বাস্থ্যকর হাড় হবে। ফলে পরবর্তীতে যখন ক্ষয় হতে থাকবে তখন দেখা যাবে এটা মাত্রার বাইরে চলে যাচ্ছে না, এবং এই স্বাস্থ্যকর জীবনযাপনটা সবসময়ই বজায় রাখা সম্ভব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়ার্ল্ড অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস উইক বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে এবং নিজেদের মাধ্যমে এই প্রোগ্রামটির একটি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস চালু হয়েছে। অ্যাওয়ারনেস মিন্স সচেতনামূলক কার্যক্রম অ্যান্টিবায়োটিক সম্বন্ধে। অ্যান্টিবায়োটিক আমাদের এই যে অ্যান্টিবায়োটিক আছে আমরা জানি রোগ জীবাণুর উপর কাজ করে। ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে যেমন নিউমোনিয়া, টাইফয়েড, ইউরিনের ইনফেকশান, এই বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যে আমাদের এই রোগগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি। তাহলে এই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে ধরে রাখাটা খুব জরুরি। যদি এই অ্যান্টিবায়োটিক এই কার্যকারিতা হারায় তাহলে কিন্তু আমরা রোগবালাই থেকে রক্ষা পাবো না। সেই ক্ষেত্রে নতুন নতুন অ্যান্টিবায়োটিক দরকার হবে এবং বেশি দামি অ্যান্টিবায়োটিক দরকার হবে এবং অনেক দিন ধরে চিকিৎসা করতে হবে, অথবা অ্যান্টিবায়োটিক একেবারেই কাজ করবে না, সেই ক্ষেত্রে জীবন নাশ ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা যদি দেখি অ্যান্টিবায়োটিকের সাথে রোগ জীবাণুর কী সম্পর্ক আছে। অ্যান্টিবায়োটিক যখন কার্যক্রম শুরু করে রোগ জীবাণু চেষ্টা করে নিজেকে বদলিয়ে পরিবেশের সঙ্গে নিজের দেহের গঠন সম্বন্ধে, জীবনযাত্রার সম্বন্ধে তারা নিজেকে নিজের মতো করে তৈরি করে এবং তারা এই অ্যান্টিবায়োটিক যেন কার্যকারিতা হারিয়ে ফেলে সেই জন্য চেষ্টা করে। এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সুতরাং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যাতে ডেভেলপ না করে তাহলে আমাদের সবাইকে এই জন্য কাজ করতে হবে। কাজ করার জন্য কোন কোন সেক্টরে আমরা কাজ করতে পারি? রোগী যারা আছেন, যাদের অসুস্থতা হয়, মানে আমরা জনগণ, তাদের কি দায়িত্বটুকু আছে যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ না করে। সেই জন্য আমরা যেন যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি। তাহলে কি করতে হবে? আমরা যেন ফার্মেসি থেকে নিজে নিজে কোনো ওষুধ না খাই। তাহলে কে সেই ওষুধটুকু দিবে, অ্যান্টিবায়োটিকটা চিকিৎসা করবে? আমাদের চিকিৎসককে করতে হবে। চিকিৎসকের কি দায়িত্বটুকু আছে? চিকিৎসকের দায়িত্ব হলো রোগ জীবাণুটুকু ডায়াগনোসিস করে তারপরে সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং যে অ্যান্টিবায়োটিকটি কাজ করবে সেটি দিতে হবে। তার আগে যদি আমরা দেই তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের এই এলাকায় কিংবা এই প্রতিষ্ঠানে কোন অ্যান্টিবায়োটিকটুকু কোন জীবাণুতে কাজ করে। সেটা জেনে তাহলে আমাদেরকে সেই কালচার সেন্সিটিভিটি, যেটা অ্যান্টিবায়োটিক কোনটাতে কোন রোগে কাজ করে, সেটি জানার আগেই আমরা শুরু করতে পারি। অবশ্যই সেটা উপযুক্ত চিকিৎসক সেটা জেনে শুনে দিবেন। কম দিন ধরে অহেতুক অনেকগুলো অ্যান্টিবায়োটিক এবং যে অ্যান্টিবায়োটিক কাজ করে না সেই সমস্ত অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কোনো অবস্থাতেই রোগীকে চিকিৎসা করব না। এটার জন্য কিন্তু সারা বিশ্ব, আমাদের জাতীয় পর্যায়ে এবং সারা বিশ্বে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটি বিশ্বের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উপরে যে কমিটি আছে সেটির কিন্তু তিনি কো-চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং আমাদের দেশেও সরকার এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন যাতে করে আমরা অ্যান্টিবায়োটিক নিজেরা ব্যবহার না করি, চিকিৎসকের পরামর্শ অনুসারে নেই এবং সঠিক ডোজে নেই এবং সঠিক ডিউরেশনে এবং যতদিন বলা থাকে ততদিনেই যেন ব্যবহার করতে পারি। এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহানিয়া হক বলছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক। আমি আজকে এসেছি আপনাদের সাথে ডায়াবেটিস এবং রমাদান নিয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য, কিছু তথ্য দেওয়ার জন্য। তো সামনে আমাদের পবিত্র রমজান মাস, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসে আমরা সবাই চাই যে আমরা
রোজাটা সম্পন্ন করতে পারি এবং সুস্থভাবে সম্পন্ন করতে পারি। সেটার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি, কারণ ডায়াবেটিস থাকলে এই রোজা রাখার সময় এবং রমজান মাসে আমাদের কিছু স্বাস্থ্য ঝুঁকি হয়। কারণ ডায়াবেটিস রোগীদের শুধু ডায়াবেটিস না, দেখা যাচ্ছে কিডনির সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, স্নায়ুর সমস্যা থাকে এবং অন্যান্য রোগীদের তুলনায়, অন্যান্য মানুষের তুলনায় তাদের আরও বেশি ঝুঁকিপূর্ণ একটা অবস্থার মনের মধ্যে পড়ে এবং সবাই কিন্তু সমানভাবে একই রকম ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে নাই। কারো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকে, যেমন যাদের বয়স বেশি অথবা ডায়ালাইসিস আছে অথবা অনেক বেশি যাদের ক্রিয়েটিনিন। তো সবার জন্য আমি বলবো যে সবার জন্য একটাই পরামর্শ যে আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের সাক্ষাৎ করবেন। 1 মাস আগে করলে ভালো হয়, আর যদি না করেন 1 মাস আগে, তো অবশ্যই রোজার আগে করা উচিত এবং সেখানে আপনার ডাক্তার আপনাকে নির্দেশনা দিতে পারবে যে আপনার কতটুকু ঝুঁকিপূর্ণ হবে রোজা রাখা এবং আপনি কীভাবে আপনি সতর্ক অথবা কীভাবে আপনি ঝুঁকিটি কমাতে পারেন। তো একটা খুব বড় সমস্যা হয় যেটা ডায়াবেটিস রোগীদের, হাইপোগ্লাইসেমিয়া। রোজার সময় হাইপোগ্লাইসেমিয়া, সেটা এড়ানোর জন্য আমরা কিছু পরামর্শ দিই, যেমন সেহরি ঠিকভাবে খাওয়ানো, ওষুধটা অ্যাডজাস্টমেন্ট ঠিকভাবে দেওয়া এবং ব্লাড সুগার যে মনিটর করে সেই মনিটরিংটা আপনি ঠিকমতো করা। এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানা, যে রোজার সময় যদি আপনারা রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার আপনারা দেখেন তাহলে কিন্তু রোজা ভাঙে না এবং সেটা দেখা খুবই জরুরি, যেন আপনি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আগেই যেন আপনি বুঝতে পারেন, আগেই যেন আপনি রোজা ভেঙে আগে আপনি একটা ট্রিটমেন্টে নিয়ে যেতে পারেন। আরেকটা হলো হাইপারগ্লাইসেমিয়া, মানে ব্লাড সুগার বেশি বেড়ে যাওয়া, সেটাও কিন্তু রোজার মধ্যে ডায়াবেটিস রোগীদের হতে পারে এবং সেটার থেকে বাঁচার উপায় ওই একই, আমাদের ঠিকমতো মেডিসিন অ্যাডজাস্টমেন্ট এবং ব্লাড সুগারটাকে মনিটর করা। তো সব শেষে বলবো যে আপনাদের একটু, যে আমাদের পুরো লাইফস্টাইলটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাদের খাদ্য, আপনাদের এক্সারসাইজ সব কিছু নিয়ে আপনাদের আসলে এডুকেশন অথবা আমরা যেটা বলি যে আপনাদের পরামর্শ অথবা জ্ঞান দান করতে হবে, সেটার জন্য আপনাদের আগেই ডাক্তারের সাক্ষাৎ হওয়া এবং ডাক্তারের পরামর্শ হওয়াটা খুবই জরুরি। তো এই নিয়ে আমি শেষ করতে চাচ্ছি আপনাদের সাথে এই বক্তব্য এবং আমি আশা করছি এটা আপনাদের কিছুটা উপকারে আসবে এবং আমি সবাইকে শুভকামনা করছি, সবাই যেন সুস্থভাবে রোজাটি সম্পন্ন করতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আমরা সবাই জানি যে আজকে সারা দুনিয়ার মানুষ ডায়াবেটিসকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে কন্ট্রোল রাখা যায়, এই ব্যাপারে সোচ্চার হচ্ছে। তো সারা দুনিয়ার মানুষ একটা রোগের ব্যাপারে এত সোচ্চার কেন? কারণ ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। ডায়াবেটিসকে বলা হয় যে মোস্ট চ্যালেঞ্জিং পাবলিক হেলথ প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড। ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে বিশেষ করে টাইপ 2, যেটা 95% লোকেরই, এরা জানেও না বেশিরভাগ লোকই যে তার ডায়াবেটিস, এবং যখন জানে তখন তার ভিতরের অনেক অর্গানই ড্যামেজ হয়ে যায়। কিডনি ড্যামেজ থাকে, হার্ট ড্যামেজ থাকে, চোখ ড্যামেজ থাকে। এই জন্য চাই আগের থেকে ডায়াগনোসিস। আগে থেকে যদি ডায়াগনোসিস করা থাকে তাহলে পরে আমরা এটা প্রিভেন্ট করতে পারি, আমরা ডায়াবেটিসকে এখন কন্ট্রোল করতে পারি এবং এই কন্ট্রোলের মাধ্যমে একটা লোকের স্বাভাবিক জীবনযাপন অফার দিতে পারি। আমাদের মাদের অনেকেরই প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়। আমরা যদি কন্ট্রোল করি তাহলে সুস্থ বাচ্চা আমরা দিতে পারি, সুস্থ মা সুস্থ শিশু, এটা সবাই জানি। আমাদের অনেক নতুন প্রজন্ম যারা, বিশেষ করে নতুন যে সমস্ত গবেষণাগুলি আমাদের দেশে হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায়, তাতে দেখা যাচ্ছে যে আমাদের ইয়ংদের ডায়াবেটিস হচ্ছে। এখন ক্লাস 5-এ, 6-এ, 9, 10-এর বাচ্চাদের যদি এই বয়সে ডায়াবেটিস হয় এবং ওরা জানেও না যে তার ডায়াবেটিস, মোটা হচ্ছে টেস্ট করতে যে ডায়াবেটিস, তাহলে এদের ভবিষ্যৎ কী হবে? এখন থেকে যদি আমরা এদেরকে এই ডায়াগনোসিসের আওতায় আনতে পারি, এদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে এদেরও স্বাভাবিক জীবন অফার দেওয়া সম্ভব। আমরা ডিটেক্ট করতে পারলাম না, দেরি হলো, তাহলে যখন ওরা ডিটেক্ট হবে তখন এদের অনেকেরই কিডনি, লিভার, হার্ট, চোখ এগুলি ধরবে, তখন আবার নর্মাল করার আর সুযোগ নেই। তাহলে এগুলি কেন হচ্ছে যে আমাদের ডায়াবেটিসের মাত্রা যেখানে 10% ছিল সেখানে এখন এই 21-এ এসে 14% কেন হলো?
তার কারণ যে আমাদের আর্থসামাজিক অবস্থা চেঞ্জ হচ্ছে। এখন আমাদের শহরমুখী লোকজন শহরে এসে যে পরিবেশে পড়ে, যেখানে হচ্ছে হাঁটার সুযোগ কম, কায়িক পরিশ্রম কম, খাওয়া দাওয়ার হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে ফাস্টফুডগুলা, এই যে লোভনীয় ফাস্টফুডের অ্যাডভার্টাইজ, এগুলি আমাদের বাচ্চাদের সর্বনাশ করছে। আমাদের বাচ্চারা এখন ফাস্টফুড বলে এরা অভ্যস্ত হচ্ছে। আমাদের বাচ্চাদের কায়িক পরিশ্রম তো করে না, করার সুযোগও নেই। স্কুল আছে, মাঠ নেই, হয়তো দেখা যাবে উপরতলায় স্কুল, নিচতলায় ফাস্টফুডের দোকান, আর এসি গাড়িতে চলে আবার লিফটে উঠে বাসায় যাচ্ছে, তো পরিশ্রম কোথায়? তো এটার জন্য প্রয়োজন এই ডায়াবেটিসের যে মহামারী, যেটা 1.5 কোটি হয়ে গেছে এবং 1.5 কোটি অপেক্ষা করছে, এই অপেক্ষমান 1.5 কোটিকে আমরা 50% কমাই ফেলতে পারি বিনা পয়সার ঔষধ লাইফস্টাইল দেওয়া, যে হেলদি লাইফস্টাইল এবং এক্সারসাইজ, এর মাধ্যমে আমরা 50% ডায়াবেটিসকে কমাইতে পারি। তো যেখানে 1.5 লক্ষ অপেক্ষা করছে, যদি 75 লক্ষকে আমরা মানে কমাইতে পারি, যে 1.5 কোটির লোকের প্রি ডায়াবেটিস, তার যদি অর্ধেক 75 লক্ষকে আমরা প্রিভেন্ট করতে পারি বিনা পয়সা, এটাই গরিব দেশের জন্য বিরাট হবে। এই জন্য চাই এটা সমন্বিত পরিকল্পনা, যেখানে প্ল্যানার থেকে শুরু করে, সিভিল সোসাইটি থেকে শুরু করে, ডাক্তাররা, সমাজসেবকরা সবাই মিলে একটা প্ল্যান বের করবেন যে আমরা সমন্বিতভাবে ডায়াবেটিসকে ঠেকানো সম্ভব, কন্ট্রোল করা সম্ভব, নর্মাল লাইফ অফার দেওয়া সম্ভব। প্রয়োজন শুধু পরিকল্পনা, এবং পরিকল্পনাটা হতে হবে সমন্বিত। আমরা চাচ্ছি মাঠ, এখন যদি যারা স্কুল দিচ্ছেন লাইসেন্স, ওনারা যে বলেন যে মাঠ ছাড়া লাইসেন্স দিব না, তাহলে আটকে গেল। আমাদের রাস্তা আছে কিন্তু হাঁটার সুযোগ নাই, আমাদের গাড়ি ঘোড়ি, সেই সাইকেল, এমনকি রিক্সা পর্যন্ত ফুটপাথ দিয়ে হাঁটতেছে, তা হাঁটবো কোথায়? তা আমরা চাচ্ছি কিন্তু পারতেছি না। এটা করতে গেলে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যেরকম ব্যক্তি উদ্যোগ প্রয়োজন, সামাজিক উদ্যোগ প্রয়োজন, রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। আমাদের রাষ্ট্র আগাচ্ছে, আলহামদুলিল্লাহ, সব মেডিকেল কলেজগুলিতে এখন ডায়াবেটিস সার্ভিস দিচ্ছে, বিনা পয়সা ওষুধ দেওয়া হচ্ছে। সবাই আমরা এই সুযোগ গ্রহণ করি। এমনকি প্রাইভেট হাসপাতালগুলো, পপুলারের মতো বহু হাসপাতাল আছে যেখানে ডায়াবেটিসের সেবা দিচ্ছে, আমরা সাধুবাদ জানাই। এবং ডায়াবেটিস প্রিভেনশনে সবাই এগিয়ে আসি, তাহলে এটা সম্ভব যে এই দেশ থেকে ডায়াবেটিস কমানো এবং ডায়াবেটিসের সার্ভিস দেওয়ার মধ্যে মানুষকে স্বাভাবিক জীবনযাপন দেওয়া। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল কনসালটেশন সেন্টার, ভবন 5, 301 নম্বর রুমে বসি। আমি এখানে নিয়মিত কনসালটেন্সি এবং অপারেশন করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হলো নাকের হাড় বাঁকা। এই যে নাকের হাড় বাঁকা, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নাকের হাড় বাঁকা থাকে, কোনোটাই কিন্তু সোজা না। তাহলে এটার রোগ কখন হয়? যখন নাকের হাড় বাঁকা কোনো উপসর্গ দেখা যায়। এই উপসর্গের মধ্যে যদি নাক বন্ধ থাকে, নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হয়, অথবা মাথা ব্যথা করে, মুখের এই মুখ চোখ ব্যথা করে, কিংবা নাকের মধ্যে ঘ্রাণ নিতে অসুবিধা হয়, কিংবা নাক দিয়ে রক্ত পড়ে, সেই সমস্ত জায়গাগুলো খুব দেখে যদি দেখা যায় যে নাকের হাড় বাঁকার কারণেই এটা হয়ে থাকে, তখনই কিন্তু এর চিকিৎসা করা হয়ে থাকে। বস্তুতপক্ষে নাকের হাড় বাঁকার সাথে কিন্তু আশেপাশের যে নাকের ভিতরে কুঠরিগুলো আছে, যেমন সাইনাস 2 পাশে, এইখানে বলে ম্যাক্সিলারি সাইনাস, হিটমার্ড সাইনাস, এইটা হলো ফ্রন্টাল কপালের সাথে, আর ব্রেনের সাথে পিছনের দিকে আরেকটা থাকে, সেটাকে স্পিনার্ড সাইনাস বলে। এই সাইনাসগুলোর মধ্যে যদি কোনো রকম নাকের হাড় বাঁকার সাথে ওদের প্রদাহ তৈরি হয় কিংবা কোনো পলিপ তৈরি হয়, তখন কিন্তু এই চিকিৎসার প্রযোজ্য হয়। চিকিৎসা আমরা কি দেখে থাকি? এখন আধুনিকভাবে দেখা যায় অত্যাধুনিক চিকিৎসা কিন্তু ওই নাকের হাড় বাঁকা কিংবা পলিপ কিংবা সাইনোসাইটিসের যে প্রদাহ, এটার পরে হয়ে থাকে। যদি নাকের হাড় বাঁকায় এই সিমটমগুলো তৈরি হয়, তাহলে কিন্তু নাকের মধ্যে যে হাড় সোজা করে দেওয়া হয়। যখন সোজা করে দেওয়া হয় তখন কিন্তু তাদের আর কোনো অবস্ট্রাকশন থাকে না, অর্থাৎ বাধাগ্রস্ত হয় না। বাতাস যেটা সেটা সরাসরি পাস করে ফুসফুসের মধ্যে চলে যায়।
সেটা এন্ডোস্কোপির মাধ্যমে কম্পিউটার দিয়ে দেখে মনিটরের মধ্যে সম্পূর্ণটা কিন্তু এই চিকিৎসা করা হয়ে থাকে। আমরা যদি এই পলিপ থাকে কিংবা সাইনোসাইটিস যদি হয়ে থাকে অর্থাৎ কুট্রিকুড়ার মধ্যে প্রদাহ, তাহলে এই এন্ডোস্কোপির মাধ্যমে যেটাকে বলা হয় ফেস অর্থাৎ ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এন্ডোস্কোপিক সমস্ত যে ঝিল্লিগুলো থাকে এই ঝিল্লিগুলোকে সম্পূর্ণরূপে অক্ষত রেখে ভিতর যে ডিজিজ রোগাক্রান্ত যে সমস্ত বিপসা থাকে কিংবা যে থাকে সেগুলোকে বের করে নিয়ে আসা হয় এবং এটা একদিন হাসপাতালে থাকলেই চলে এবং সেটা কোনো ব্যথামুক্তভাবেই করা হয় এবং পরের দিন হাসপাতালে থেকে রোগী চলে যেতে পারে। সুতরাং এই এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি কিংবা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি দিয়ে অত্যাধুনিকভাবে এই হাসপাতালেই এই সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।